স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান। আজকে যে আলোচনার যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সেটি হচ্ছে মেডিকেল বর্জ্য। নিশ্চয়ই শুনে মনে হচ্ছে গা গুলিয়ে আসতে পারে আপনাদের। এই ধরনের একটি টপিক নিয়ে আসলে আলোচনার জন্য আপনাদের সামনে দাঁড়ালাম। তবে এটির মারাত্মক একটি স্বাস্থ্য ঝুঁকির প্রভাব রয়েছে, যার কারণে আপনাদেরকে আসলে কিছু তথ্য জানানোর জন্য আ আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু এটি খুবই সেনসিটিভ একটি বিষয়। শুরুতে একটু জানাবো যে মেডিকেল বর্জ্য বলতে আসলে আমরা কি বুঝে থাকি? সোজা কথায় যদি বলি, মেডিকেল বর্জ্য হচ্ছে বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার কাজে যেসব সরঞ্জামাদি ব্যবহার করা হয় এবং সেখান থেকে যেই উচ্ছিষ্ট অংশ, অর্থাৎ যেগুলো ফেলে দিতে হয়, যে অংশগুলো পাওয়া যায় সেটিকে আসলে বলা হয়ে থাকে মেডিকেল বর্জ্য। এবং এ সকল মেডিকেল বর্জ্য কিন্তু স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। যদি না এসব বর্জ্য একেবারে যথাযথ প্রক্রিয়ায় আ সংস আ প পরি এ যথাযথ প্রক্রিয়ায় এসব বর্জ্য ধ্বংস করা না হয় বা জীবাণুমুক্ত করা না হয়, তাহলে এর মারাত্মক একটি পরিবেশের প্রতি একটি ঝুঁকি থেকেই থাকে। তো এই বিষয়ে আসলে আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই আমার করা একটি প্রতিবেদন, এবং এর পরবর্তীতে আসলে বিস্তারিত আপনাদের সঙ্গে আরো আলোচনা করব। শুরুতে একটু দেখব আজকে আমার করা একটি প্রতিবেদন। নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ২৪ ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। ২০০৮ সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার ২ সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক ১২ থেকে ১৫ টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, সিরিজের এটা মেনটেন করে করতে হয়, সতর্ক হয়ে কাজ করতে হয়। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্লাডগুলা এগুলো যা আছে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তব মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আপনারা দেখছিলেন প্রতিবেদনটি, এবং এই প্রতিবেদনে আসলে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা মেডিকেল বর্জ্য নিয়ে আসলে বাংলাদেশে কি হচ্ছে। এবার একটু বিস্তারিত জানাতে চাই। প্রথমত যদি একটু বলি আসলে পরিবেশ মেডিকেলের যে বর্জ্য, সেই বর্জ্য নিয়ে আইনে কি রয়েছে আমরা একটু জানাবো যে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর অধীনে ২০০৮ সালে মেডিকেল বর্জ্য নিয়ে একটি নীতিমালা করা হয়েছে। বাংলাদেশ সরকার এই নীতিমালা করে দিয়েছে, যদিও এই নীতিমালা আসলে কাগজে কলমে পর্যন্ত রয়ে গেছে। এর কোনোটি আসলে
বাস্তবায়ন করা হয়নি, যার ফলে আমরা দেখতে পেয়েছি একেবারেই দেখলাম যে বেশ অব্যবস্থাপনার মধ্য দিয়েই গেছে। আ বেশ অব্যবস্থাপনা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। আপনাদেরকে আরেকটু জানাতে চাই, আমি এই প্রতিবেদনটি করার সময় ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কিছু সরকারি বেসরকারি হাসপাতালে ঘুরেছি। সেখানে যেমনটি দেখতে পেয়েছি আসলে যে ন্যূনতম যে নিয়মকানুন মানার যে বিষয়টি আসলে সেটি কোনোভাবেই মানা হয়নি এবং খুবই আ ঝুঁকিপূর্ণভাবে এসব ময়লা আবর্জনা তারা সংরক্ষণ করছেন এবং হাসপাতালের সামনে ক্ষেত্রবিশেষ দেখা গেছে হাসপাতালের সামনে ডে কেয়ার সেন্টারের মুখেই তারা এই যে চিকিৎসা যে বর্জ্যগুলো সেই বর্জ্যগুলো তারা সেখানে ফেলেছেন এবং অনেকটা উন্মুক্তভাবে পড়েছিল যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি বটেই, পাশাপাশি এসব বর্জ্য নিয়ে যেসব কর্মীরা কাজ করেন তাদেরও কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তারা ঝুঁকি জেনেও আসলে নামমাত্র পারিশ্রমিকে তারা এই কাজটুকু করে যাচ্ছেন। যদিও আসলে তাদের বেলায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি বিধি মানার যে বিষয়টি সেই স্বাস্থ্যবিধিও মানা হয় না। তারা তারপরও কাজটুকু করে যান। চেষ্টা করেন আসলে এই বর্জ্যগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করার। যদিও এই দায়টা সম্পূর্ণরূপেই হাসপাতালের, আসলে তারা কিভাবে এই মেডিকেল বর্জ্যগুলোকে তারা সংরক্ষণ করবে এবং সংরক্ষণের পরে এসব বর্জ্য কিভাবে তারা ডেস্ট্রয় করবে সেটির একটি নীতিমালা থাকলেও আসলে হাসপাতাল কর্তৃপক্ষগুলোর মাঝে আমরা বেশ উদাসীনতা দেখতে পেয়েছি। আমরা এই প্রতিবেদনটি করতে গিয়ে এই যারা শ্রমিক রয়েছে অর্থাৎ বর্জ্যকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে তারা আসলে যেই ন্যূনতম যে নিয়ম কানুন যেটি আসলে বর্জ্য আ অপসারণের ক্ষেত্রে আসলে যে ২০০৮ সালে যে নীতিমালা করা হয়েছে সেই নীতিমালায় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যার সম্পর্কে আসলে তারা একেবারেই জানে না। তাদের কোনো প্রশিক্ষণ নেই, কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা নেই। একেবারেই প্রান্তিক পর্যায়ে সমাজে যারা আছেন তাদেরকে আসলে অনেকটা বলা যায় ধরে এনে আসলে এই ধরনের এই বর্জ্য অপসারণ সংক্রান্ত মেডিকেলের যে বর্জ্য অপসারণ সংক্রান্ত যে কাজ সেই কার্যাবলী সম্পাদন করা হচ্ছে। আপনাদেরকে একটু জানাবো আসলে আদ এক একটু জানাবো ২০০৮ সালের যেই বিধান করা হয়েছে সেটিতে আসলে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে ৪ ধরনের বিন অর্থাৎ ব পাত্রে আসলে বর্জ্যগুলো সংরক্ষণ করা হবে এবং সেই বিন থেকেই আসলে এই বর্জ্য পরবর্তীতে যারা আসলে একবারে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করার কাজে যারা নিয়োজিত অর্থাৎ অথবা জীবাণুমুক্তকরণ বা প্রক্রিয়াকরণ জাতের সঙ্গে যারা নিযুক্ত তারা নিয়ে যাবেন। একটু দেখাবো আপনাদেরকে আসলে কোন বিনে আসলে কি ধরনের বর্জ্য ফেলতে হয়। প্রথমে যদি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি হলুদ বিন রাখা হয়েছে। এই হলুদ বিনে রাখা যাবে ইনজেকশনের খালি ভায়েল, রাইলস টিউব, এয়ারওয়ে টিউব, ক্যাথেটার, মাস্ক, গ্লোভস, ব্যবহৃত স্যানিটারি প্যাড, জমাট বাঁধা রক্ত নেয়ার সিরিঞ্জ ইত্যাদি। তার পাশেই দেখতে পাচ্ছেন সবুজ বিন। সবুজ বিনে অসংক্রমিত প্লাস্টিকের সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ, অসংক্রমিত রাবার, মিনারেল পানির বোতল রাখা যাবে। পাশাপাশি এর পরেই দেখতে পাচ্ছেন লাল বিন, অর্থাৎ যে লাল ঝুড়িটি দেখা যাচ্ছে এটি একেবারেই স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ। নীতিমালায় আসলে এটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তো এই বিনে আসলে কি ফেলা যায় সেটি একটু জানানোর চেষ্টা করব। এখানে সকল প্রকার সুই অর্থাৎ চিকিৎসার কাজে যে ধরনের সূচ ব্যবহার করা হয় সকল ধরনের সুই এই বিনে ফেলতে হবে। পাশাপাশি বিশেষ এক ধরনের সুই রয়েছে যেটিকে চিকিৎসকরা বাটারফ্লাই নিডল বলে থাকেন। সেটিও এই বিনে ফেলা যাবে অর্থাৎ লাল বিনে ফেলা যাবে। এরপরে আইভি সেট রয়েছে, আইভি সেটের যে সুই সেই সুইটিও এই লাল বিনে ফেলতে হবে। এর পাশাপাশি রক্ত মাখা সিরিঞ্জের যে নজল ইউজ করা হয়, বিশেষ করে অপারেশন থিয়েটারে এটি ব্যবহার করা হয়, সেই নজলটি কিন্তু এই লাল বিনে ফেলতে হবে। পাশাপাশি সকল প্রকার ব্লেড, ব্যবহৃত অ্যাম্পুল বলতে একটু আপনাদেরকে একটু জানাতে চাই, অ্যাম্পুল সাধারণত সিরিঞ্জে যেই ধরনের পানি জাতীয় যে দ্রবণটুকু সিরিঞ্জ থেকে টেনে নেওয়া হয় এটি আসলে ভেঙে ফেলতে হয়, কাঁচের তৈরি। এই অ্যাম্পুল থেকে আসলে তারা এই সিরিঞ্জের যে ঔষধ সেটি সংরক্ষণ করেন এবং সেটি রোগীর শরীরে পুশ করেন এবং এটি খুবই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং এটিও এখানে ফেলতে হবে। আর পাশাপাশি রয়েছে সার্জিক্যাল ব্লেড, ভাঙা কাঁচ এবং যে পরীক্ষাগারে যে টেস্ট টিউব ব্যবহার করা হয় সেই টেস্ট টিউবও এখানে ফেলতে হবে। সবশেষে কম ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে কালো বিন। এই বিনে ফেলতে হবে গজ, তুলা, অসংক্রমিত নষ্ট কাপড়, ওষুধের স্ট্রিপ সহ ইত্যাদি যে আইটেমগুলো রয়েছে সেগুলো আসলে এই বিনে ফেলতে হবে। অর্থাৎ আমরা যদি একটু আবারও যদি এই বিষয়টি পর্যালোচনা করি, এখানে যে ৪টি বিনের কথা বলা হয়েছে সেই ৪টি বিনে আসলে সুনির্দিষ্টভাবেই
এই বর্জ্যগুলো ফেলতে হবে এবং এই বর্জ্য চূড়ান্তভাবে অপসারণের সঙ্গে আসলে যে সংস্থা কাজ করে আর তারা আসলে এই বিন অনুযায়ী আলাদা আলাদা করেই আসলে এই যে বর্জ্যগুলো তৈরি হয়েছে সেই বর্জ্যগুলো চূড়ান্ত ধ্বংস করার জন্য তারা সংরক্ষণ করবেন। এভাবেই যদিও নীতিমালায় রয়েছে, এটি আসলে কোনোভাবে এটি মানা হয় না। আমরা ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ যে হাসপাতালগুলোতে আমরা এই প্রতিবেদন করতে গিয়ে পরিদর্শন করেছি, সেখানে আমরা একেবারে দেখতে পেয়েছি মানে খুবই অরক্ষিতভাবেই খোলা ডাস্টবিনে কালো পলিথিন মুড়িয়ে তারা এই বর্জ্যগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এবং ডাস্টবিন থেকে এই বর্জ্য চূড়ান্তভাবে ধ্বংসকরণ প্রক্রিয়ার সাথে যারা আছেন তারা আসলে এটি পরিশোধন এবং ধ্বংস করার জন্য তারা নিয়ে যায়। তো আরেকটু জানাই আসলে এই মেডিকেল বর্জ্য আসলে কয় ধরনের মেডিকেল বর্জ্য এই নীতিমালায় রয়েছে। নীতিমালায় মোটা দাগে ৮টি নীতিমালা রয়েছে, ৮ ধরনের বর্জ্যর কথা বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে সংক্রামক বর্জ্য, শার্পস বর্জ্য অর্থাৎ ধারালো যে বর্জ্য, এরপরে রয়েছে প্যাথোলজিক্যাল বর্জ্য, এরপরে ফার্মাসিউটিক্যাল, আর এর পরবর্তীতে রয়েছে রাসায়নিক, এরপরে সাইটোটক্সিক এবং পরবর্তীতে রয়েছে এরপরে রয়েছে তেজস্ক্রিয় এবং সবশেষ যেটি রয়েছে সাধারণ, এবং এটিকে আবার আরও 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সেগুলো হচ্ছে যে সংক্রামক, বিপজ্জনক, তেজস্ক্রিয় এবং সাধারণ, এই 4টা ক্যাটাগরি এবং মূল ক্যাটাগরি হচ্ছে 8টা। এর মধ্যে থেকে 4টি ক্যাটাগরিকে আসলে আলাদা করা হয়েছে যাতে যারা এই বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের কাজের সুবিধার্থে, অর্থাৎ বেশি ক্যাটাগরি থাকলে অনেক সময় দেখা যায় যেসব বর্জ্যকর্মীরা এইসব বর্জ্য অপসারণ করেন তারা আসলে বুঝতে পারেন না, যার কারণে স্বাভাবিকভাবে 4টি ক্যাটাগরি করা হয়েছে, যদিও এর মূল ক্যাটাগরি হচ্ছে 8টি। তো এই 4টি ক্যাটাগরিতে আসলে এই যে বর্জ্যকর্মীরা যারা আছেন এই 4টি ক্যাটাগরিতে কোন পাত্রে কোন ধরনের বর্জ্য ফেলতে হবে তারা সেই বিষয়ে অবগত না। আর তারা শুধুমাত্র আসলে হাসপাতাল থেকে যে বর্জ্যগুলো আসে সেই বর্জ্যগুলো সংরক্ষণ করে একটি ডাস্টবিন যেটি আছে হাসপাতালের অদূরে বা পার্শ্ববর্তী স্থানে যে ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনে তারা এসব বর্জ্য ফেলে এবং এই সব বর্জ্য পরবর্তীতে চূড়ান্তভাবে এইসব বর্জ্য ধ্বংস করার কাজের সঙ্গে যারা জড়িত তারা আসলে সেখান থেকে এসে এইসব বর্জ্য সংরক্ষণ করেন। আরেকটু জানাই এই বিষয়টি নিয়ে, অর্থাৎ 2008 সালে যে বর্জ্য নীতিমালা প্রণয়ন করে সরকার, আর সেই নীতিমালার পরবর্তীতে আসলে এটি নিয়ে বাংলাদেশে একমাত্র একটি সংস্থা গবেষণা করছে, সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 2023 সালে তারা একটি প্রতিবেদন এই নীতিমালার উপর দিয়েছেন এবং সেই প্রতিবেদনে তাদের কিছু সুপারিশ ছিল। আমি একটু উল্লেখযোগ্য যে সুপারিশগুলো তার মধ্যে থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে একটু জানাবো সুবিধার্থে। এর মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে বর্জ্য বিক্রি, অর্থাৎ যে বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যগুলো কিন্তু বাইরে বিক্রিও হয়। হয়তো আপনাদের শুনলে অবাক লাগতে পারে, এটি কিন্তু বাস্তবতা। আমি এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আসলে এর সত্যতাও পেয়েছি। এই সকল বর্জ্য কিছু বর্জ্য আলাদা করে সেগুলো বিক্রির জন্য চলে যায় যে ভাঙারি যে দোকানগুলো রয়েছে সেই দোকানে চলে যায় এবং সেখান থেকে এগুলো প্রক্রিয়াজাতকরণ হয়ে আবারও কিন্তু রোগীদের চিকিৎসায় বিক্রি হয়। এর পরবর্তীতে যেই সুপারিশটি টিআইবি দিয়েছে, বর্জ্যকর্মী নিয়োগে অনিয়ম দুর্নীতি, অর্থাৎ যারা এই বর্জ্য অপসারণ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বা যাদেরকে এসব কাজে জড়িত করা হবে তাদের নিয়োগের বেলায় আমরা টিআইবি বলছে তাদের নিয়োগের বেলায়ও বেশ দুর্নীতি হয়, অর্থাৎ যে কর্মীরা নিয়োগ পায় তাদের মধ্যে থেকে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া সহ বিভিন্ন ধরনের প্রতারণার শিকারও তারা হন। কিন্তু এই সকল বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা কিন্তু একেবারে ন্যূনতম একটি পারিশ্রমিকের নিজের স্বাস্থ্যগত ঝুঁকি জেনেও তারা এই কাজে আসেন। এর পরবর্তীতে জানাতে চাই যে পয়েন্টটি, সেটি হচ্ছে ঠিকাদার নিয়োগে অনিয়ম, অর্থাৎ এই বর্জ্যগুলো অপসারণের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানরাও কাজ করে, অর্থাৎ যে সিটি কর্পোরেশনের একটি দায়বদ্ধতা এখানে রয়েছে। সিটি কর্পোরেশন এই বর্জ্যগুলো সংগ্রহের দায়িত্বে থাকে এবং তারা ঠিকাদারও নিয়োগ দেয়। সেই ঠিকাদার নিয়োগেও দেখতে পেয়েছি আমরা আসলে বিভিন্ন অনিয়ম হয়, যার কারণে এটিও একটি অন্তরায় বলছে এই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে টিআইবি। আর সবশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে পরিবেশের ছাড়পত্র সংক্রান্ত যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশে যেই প্রাইভেট সেক্টরে যে মেডিকেলগুলো রয়েছে সেগুলোতে পরিবেশের ছাড়পত্র নেওয়ার যে বিধান সেটি মানা হলেও আমরা দেখতে পেয়েছি সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালগুলো এই বিষয়ে অনেকটাই উদাসীন, কারণ তারা হয়তো মনে করে যে তারা তো সরকারি প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তরও একটি সরকারি প্রতিষ্ঠান, তারা এটিকে আসলে খুব গুরুত্বের সাথে দেখে না, যদিও এটি অত্যন্ত গুরুত্বের একটি বিষয়। কারণ এ সকল বর্জ্য এর মধ্যে অনেক হ্যাজার্ড বর্জ্য আছে যা
ধ্বংস হয় না, এগুলোকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ধ্বংস করতে হয়। এই সকল বর্জ্য যখন মাটির সঙ্গে বা খোলা উন্মুক্ত স্থানে ফেলে দেওয়া হয়, সেটি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই আছে। যারা এইসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন, তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। তো আজকের মতো এই ছিল এখনকার মতো আলোচনা। পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন সময়ের।